জামাতকে ভালো মনে করতাম, কিন্তু শিবির পছন্দ করতাম। 23,000 ভোট বেশি আমি পেয়েছিলাম, দুটো মিলে একসঙ্গে করেও। জনসমর্থন এখন প্রায় অধিকাংশ ক্ষেত্রে জামাতের দিকে গেছে। রাত্রে যে কবরস্থানে থাকতে হতো হয়তো, এবং দেখা যেত যে যখন কোরবানির সময় আসতো তখন গরুরই তার সামনে বাঁধাই রাখা হতো, তো সেখান থেকে কসিপ তেলাওয়াতকে শোনাতেন। এই সমালোচনাটা জামাত নিতে প্রস্তুত। তা আমি ওই তাফসিরগুলো সব, ওই শীতকাল ছিল তখন, আমার ওই চাদরের মধ্যে নিয়ে হুজুরের কাছে রেখে এসেছিলাম। তারা, আমি নতুন নতুন প্রশ্ন করতাম বলে তাদের ধারণা হয়েছিল শিক্ষকদের যে আমি মনে হয় শিবির করি। জামায়াতপন্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জামায়াত বিরোধী কোনো বই রাখা, এটা কি জামায়াত অ্যালাউ করে? আমার মধ্যে অনেক প্রশ্ন আছে, এই জন্য আমি শিবির পড়বো না। 24 সাল পর্যন্ত বাইরে বাইরে থাকতে হয়েছে আমাকে, এই 12 বছর। 12 বছর। আড়াই মাসেই আমি এরকম প্রার্থী হই। আড়াই মাসের মধ্যে একটা জিনিস হলো যে চাকরির লক্ষ্যে পাশ করার উদ্দেশ্য হয়। ফজরের আগে বা ফজরের পরে আমরা প্রোগ্রাম রাখতাম। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভোটক্সের আজকের পর্বে। সাতক্ষীরা, এই নামটি যখন আপনি শুনবেন, যারা বাংলাদেশের স্বাস্থ্য, বাংলাদেশের কৃষি নিয়ে যারা পরিচিত, তাদের মাথায় প্রথমেই আম কিংবা চিংড়ির কথা মাথায় ভেসে উঠবে। আবার যারা রাজনীতি সচেতন মানুষ, তারা প্রথমেই ভাববেন বাংলাদেশ জামায়াত ইসলামী। সাতক্ষীরা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঘাঁটি হিসেবে সাতক্ষীরা অঞ্চলটি পরিগণিত হলো, এই সম্পর্কে জানবার জন্যে এবং একই সাথে পুরো সীমান্তবর্তী অঞ্চল এবং পুরো বাংলাদেশের বর্তমান রাজনীতির হালচাল জানবার জন্য আমরা আমাদের আজকের এপিসোডে আমন্ত্রণ জানিয়েছি সাতক্ষীরা 3 আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মুহাদ্দিস রবিউল বাশার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন আর কি। আপনি প্রচণ্ড ব্যস্ত, এর মধ্যে আপনি সময় দিয়েছেন, আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমরা জানার চেষ্টা করব সাতক্ষীরা সম্পর্কে। ইনফ্যাক্ট শুধু সাতক্ষীরা নয়, আমি আপনার যতটুকু লাইফস্টাইল স্টাডি করেছি, আপনি একই সাথে একজন মুহাদ্দিস, আপনি একই সাথে হাফেজ, এবং আপনি জ্ঞানের জগতেও আপনি বিচরণ করেন প্রতিনিয়ত। বিশেষ করে আমরা একটা ব্যাপার দেখি যে বাংলাদেশ জামায়াত ইসলামীতে কিতাবি আলেম বলতে যেটা বোঝায়, সেই জায়গাতে অনেকটা ঘাটতি বা অনেকটা পিছিয়ে আছেন জামায়াতপন্থী আলেমরা। সেখানে আমি আপনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, আপনি কিতাবি লাইনেও অনেক ভালো। সবচেয়ে বড় ব্যাপার হলো সাতক্ষীরার মতো জায়গাতে আপনি জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। যে সময়টাতে ফ্যাসিবাদী আমলে জামায়াতের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল, সেই সময়ে আপনি নেতৃত্ব দিয়েছেন। এই মুহূর্তে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সব বিষয় নিয়ে গল্প করতে চাই। শুরুটা আপনার ছোটবেলা থেকে করতে চাই। কখন জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার নাম রবিউল বাশার। জি। আমি সম্মানিত দর্শক বৃন্দকে লক্ষ্য করে কথা বলছি। আমি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার পারুলিয়া গ্রামে সর্দার বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম। আমার আব্বার নাম আব্দুল লতিফ সর্দার, মায়ের নাম আনোয়ারা খাতুন। জন্মের পর থেকে শুরু করে আমি তো স্কুলে পড়াশোনা করতেছিলাম, ক্লাস 4-5 পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি। তারপরে যে আমার পাশে যে মসজিদ আছে, সেই মসজিদে যে ইমাম আসছিলেন নোয়াখালী থেকে, বেগমগঞ্জ বাড়ি, ওখান থেকে আসার পরে তিনি আমাকে উদ্বুদ্ধ করলেন। আমি কনসিপ পড়তে যেতাম, আমপাড়া কায়দা ওখানে পড়ার পরে আমাকে যখন কনসিপ শেখালেন, তখন উনি উদ্বুদ্ধ করলেন যত ব্রেন ভালো আছে হেফজুল লাইদি পড়াশোনা কর। তখন আমার মনে খুব ভালো লাগলো। উনি আমাকে আদর যত্ন খুব বেশি করতেন। বাসায় যেয়ে বললে বসা কারোর মত না, এবং এমনকি বলা হলো যে ফকির বিদেশ শিখবো তুমি, তার ভবিষ্যৎ চলবে কীভাবে, পরিবার পরিচালনা করবো এটাকে কীভাবে, ফকিরি বিদ্যা বলা হতো, ফকির বিদ্যা বলা হতো। কোরআন শরীফ শেখাটা। একটা কারণও ছিল, আমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন, তিনি নোয়াখালী বাড়ি। আচ্ছা। তা উনি কোনো ব্যক্তি মারা গেলে ও বাসায় মানে বগলে করে একটা কোরআন শরীফ নিয়ে যেতেন এবং বলতেন যে তোমার আব্বার সঙ্গে খুব খাতির ছিল,
তা আব্বার জন্য এক খতম কনসেপ্ট পড়েনি। আচ্ছা। এবং এখান থেকে যে পড়াশোনা পড়ার পরে কিছু পয়সা করে সেখানে নিতেন। হুম, হুম, হুম। এবং দেখা যেত যে যখন কোরবানির সময় আসতো তখন গরুরই তার সামনে বাঁধাই রাখা হতো, তো সেখান থেকে কনসেপ্ট তেলাওয়াত করে শোনাতেন। এখান থেকে আশেপাশের মানুষের একটা ধারণা হয়ে গেল যে এই কোরআন শরীফ পড়া অর্থাৎ মৌলবীগিরি করা এটা হলো ফকিরি বিদ্যা। আচ্ছা। হ্যাঁ, সেই বেড়াতে হয় এরকম পড়ে পড়ি। এই কারণে আমার আব্বা, আমার ভাইয়েরা, আশেপাশের লোকজন সব বললো যে ভালো একটা ছাত্রকে নষ্ট করবা। কিন্তু আমি যেহেতু আমার শিক্ষক, আমার ওস্তাদ, তিনি আমাকে উদ্বুদ্ধ করেছিলেন, আমি খুব প্রভাবিত হয়েছিলাম, পড়াতে আকর্ষণ পেশ করলাম। এই জন্য আব্বা অনেক আমাকে করেছেন, তিরস্কার করেছেন। আমি ওই মানে যে পড়াশোনা উদ্বুদ্ধ হয়ে আমি পড়াশোনার দিকেই ঝোঁক প্রকাশ করলাম যে আমি পড়াশোনা করবই। আচ্ছা। তারপর যে উনি নিজে থেকেই আমার জন্য জামা কিনে দিলেন, আব্বা দাম দিয়েছিলেন পরে আবার। হুম, হুম, হুম। তিনি আমাকে বললেন যে এখানে পড়াশোনা হবে না, কেউ পড়াশোনা করেন আশেপাশে, তুই আমার সাথে চল, নোয়াখালী চল। হ্যাঁ। তা আমিও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তখন ওই 70 সালের শেষ দিকে। আচ্ছা। আব্বা খুব কান্নাকাটি করলেন। পড়াশোনা করতে নোয়াখালী কেন? উনি আমাকে নিয়ে যাচ্ছেন ওখানে যে পড়াশোনা করার হেল্প করার জন্য। উনি বলছেন যে আমার ওস্তাদ, হুম, হুম, হুম। সেটা উনি নোয়াখালী বাড়ি, কিন্তু ওনার পড়াশোনা করছিলেন হলো ফরিদগঞ্জ থানার মধ্যে, ও রূপসা, চাঁদপুর, ফরিদগঞ্জ। হ্যাঁ চাঁদপুর, ফরিদগঞ্জ। তো সেখানে যে ওনার ওস্তাদ যেখানে পড়াশোনা করেছেন সেখানেই আমাকে দিলেন হত্যা করে। আচ্ছা। এর পরপরেই যুদ্ধ শুরু হয়ে গেল আর কি। হুম, হুম, হুম। 71 সালে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হলে 1 বছর বাড়ি আসতে পারেনি। যখন স্বাধীন হয়ে গেল, পড়াশোনা ভালো করতেও পারেনি সে সময়। অর্ধেক 15 পারা বন্ধু সেখানে হেল্প করেছিলাম। হুম। ডিসেম্বর স্বাধীনতা অর্জন করার পরে আমি জানুয়ারির দিকে বাসায় চলে আসি, একেবারে চলে আসি, আর যাইনি। হুম, হুম। এসে আমি ওখান থেকে আগরদাড়ি আমিনা কামিল মাদ্রাসা, মানে হিফজখানা ছিল, আচ্ছা। সেখানে যে আব্বা নিয়ে গেলেন, সেখানে ভর্তি করে গেলেন। সেখানে হিফজ শেষ করেছি। শেষ করার পরে ওখানে মাদ্রাসায় আমি ভর্তি হই এবং 2 বছরে দাখিল দিয়েছিলাম। ওখান থেকে তখন কি দাখিলের ইয়া ছিল, মান ছিল? ক্লাস 8 ছিল মান, আচ্ছা। ক্লাস 8-এর মান ছিল। আমি ওখান থেকে যখন দাখিল পাশ করলাম তখন আমার চিন্তা ভাবনা হলো যে আমি এখানে পড়বো না, শর্ষিনা আলিয়াতে চলে যাব। হুম। তা আমি শর্ষিনা আলিয়াতে যাওয়ার জন্য করলাম। হুজুররা আমার যেতে রাজি হননি। ওনারা আমাকে বলছিলেন যে তুমি এখানে থাকো, তোমার যা দরকার আমরা ব্যবস্থা করবো আর কি। হুম, হুম। তা আমি বললাম যে না, আমি পড়াশোনা করবো, ভালো হয় শুনেছি, ওখানেই যাব। আচ্ছা। ওখানে যেয়ে আলিম এবং ফাজিল আমি ওখানে পড়াশোনা করি। হুম, হুম। এরপরে যে ওখান থেকে ফাজিল পাশ করার পরে আমি ঢাকা আলিয়াতে চলে এসেছিলাম, বিভিন্ন কারণ ছিল। হুম, হুম। মানে আমি যদিও শিবির করতাম না সে সময়, কিন্তু আমি নতুন নতুন প্রশ্ন করতাম বলে তাদের ধারণা হয়েছিল শিক্ষকদের যে আমি মনে হয় শিবির করি, জামাত ইসলামী করি। জামাত ছাত্র করে তাও জানতো না তারা, মানে এটা প্রশ্ন করার কারণে? প্রশ্ন করার কারণে। তার মানে কি শিবিরের ছেলেরা বেশি প্রশ্ন আমি করে? বলতাম যে যেমন নাকি আমি যে ফেকা যখন পড়তাম, বুঝতে প্রশ্ন করতাম যে এইসব তো সমাজে চালু নেই, তো এটা পড়ে লাভ কি, এই প্রশ্ন করতাম। বলে এই তো শিবির, না তো সমাজ চালু করার জন্য তারা কায়েম করতে চায়, ইসলামী আইন চালু করতে চায়। এরপরে আমি যখন ভর্তি হতে গেলাম কামিল, ভর্তি হতে গেলে আমাকে বলা হলো যে আমি কখনো জামাত শিবির করব না, এটা লিখে দিতে হবে, যদি আচ্ছা। হয় তাহলে ভর্তি করা হবে। তো আমি বললাম যে না, আমি চিন্তা ভাবনা করে দেখবো আসলে করা যায় কিনা, আমি এক্ষুনি কিছু লিখতে পারবো না, আমি আমার শিবির করি না অবশ্যই, এটা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে ওরা না এ করা পর্যন্ত, অঙ্গীকার না করা পর্যন্ত ওরা ভর্তি করবে না, তাই আমি ওখান থেকে চলে আসছিলাম। সেটা খাতওয়ানি হুজুর ছিলেন, ওনার কাছে গেলে বললাম যে হুজুর मैं क्या करो। হুজুর তখন বলেন তুমি একটা কাজ করো, তোমার যখন আমি ভর্তি করবে না, তুমি ঢাকা আলিয়াতে যখন 2 জন দেওবন্দি আলেম আছেন, হুম। ওবায়দুল হক সাহেব আর কাসিম সাহেব, মানে সাবেক খতিব সাহেব। খতিব সাহেব, হুম, হুম।
তো আমি চলে এসে ঢাকা আলিয়াতে ভর্তি হলাম আর কি। তখন কি আপনারা শিক্ষকদের সাথে উর্দুতে কথা বলতেন? না, মাইকিয়া বাংলায় করে কথা বলে? বলতাম। ওই যে খাতওয়ানি হুজুর উনি উর্দুতে কথা বলতেন, আচ্ছা। উনি বাংলায় কম বলতে পারতেন। হুম, 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 হুম। উনি এভাবে বলতেন যে তোমারে ভাই কা খত আছে, আচ্ছা। বাংলা বলতে উর্দুতে মিশিয়ে বলতেন। তারপরে ঢাকা আলিয়াতে আমি প্রথমে হাদিসি পরীক্ষা দেই, পরে যে তাফসিরি পরীক্ষা ওখানে দিয়েছিলাম, ওখান থেকে আবার যে রাঙ্গুনিয়াতে যে ফিকাহ পরীক্ষা দিয়েছিলাম, এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ওখান থেকে 89 সালে আমি পরীক্ষা দিয়ে বাসায় চলে আসি। এর মোটামুটি শিক্ষা জীবন আর কি কোন আমার। সাবজেক্টে ছিলেন? আমি আরবিক লিটারেচার বললাম একটু আগে। জি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পড়াশোনা শেষ হলো। পড়াশোনা শেষ করেছি এভাবে এটা 89 সালে। 89 সালে। হ্যাঁ, এবং আপনি শর্ষিনা থেকে যখন চলে আসলেন, তখন অবধি আপনি শিবির করতেন না, বা ঢাকা আলিয়া এসে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তখন কি শিবির করেছেন? আমাকে শিবিরের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমি শিবিরকে বেশি পছন্দ করতাম না একটা বিশেষ কারণে। সেটা হলো এই প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে রাখে না, এটা আমার চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং সচ্ছিন্নতা থাকতে একটা বই পড়েছিলাম, জামাত ইসলামী কিতাব মোখালাফাত কেউ, আচ্ছা। মৌলানা মৌদুদ স্বরূপ, এইসব বই পড়েছিলাম। পড়ার কারণে আমার একটা ধারণা হলো যে জামাত ইসলামী ইসলামী ভালো করে ইসলামী অনুশাসন তারা নিজেরা মেনে চলে না, এবং তারা হয়তো এটা কায়েম এইভাবে করবে না, আচ্ছা। ধারণা আমার ছিল। শিবির সম্পর্কে বেশি এই ধারণা ছিল, খারাপ ধারণা ছিল। পরে আমি যখন মৌলানা মোদি সাহেবের বই পড়াশোনা করতে লাগলাম, হুম, হুম। পড়াশোনা করে আমার চিন্তার পরিবর্তন ঘটলো। তখন জামাতকে ভালো মনে করতাম, কিন্তু শিবির পছন্দ করতাম না। আচ্ছা। ঢাকা আলিয়াতে অনেকবার দাওয়াত দিতে আব্দুল সুবহান নামকে, মৌলানা আব্দুল সুবহান ভাই একসঙ্গে পড়াশোনা করেছি, এখানে আমার দাওয়াত দিতে এসেছেন। আমাদের আবুল কালাম আজাদ ভাই খুলনা মহানগরীর আমির ছিলেন, হ্যাঁ। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। তা আমি ওই বলতাম যে আমি আসলে আমার মধ্যে অনেক প্রশ্ন আছে, হুম। এই জন্য আমি শিবির পড়বো না। আচ্ছা। পরে যে পড়াশোনা করার পরে আমার চিন্তার পরিবর্তন ঘটে। এবং স্পেসিফিক কোন বইগুলো পড়ার পরে আপনার প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে পাওয়া শুরু করলেন? আমি মানামুদ সাহেবের তাফসির তাফিমুল কোরআনটা পূর্ণ পড়েছি ওই সময় আর কি। হ্যাঁ, হ্যাঁ। এবং সচেতনা থাকতেই এই বইগুলো আমি নিয়েছি, এবং মাঝে মাঝে জামাতের এবং শিবিরের কোনো বই আছে কিনা হুজুররা আবার খোঁজখবর নিতেন, হ্যাঁ। এবং কারফিউ মতন জারি করে বাসা বাসা ওই ইয়েতে মানে রুমে রুমে যেগুলো খোঁজখবর নিতেন কারোর বই আছে কিনা। আচ্ছা। আমার কাছে তখন 4টা তাফসিরুল কোরআন, 4টে অংশ ছিল, 4টা খণ্ড ছিল। হুম, হুম, হুম। তখন ওই সময় ওখানকার শিক্ষক ছিলেন রেজওয়ানুল করিম, ওখানে মহাদ্দিস ছিলেন। হুম। তো ওনার সঙ্গে একটা সম্পর্ক ভালো ছিল, উনি আবার জামাত সম্পর্কে ভালো ধারণা পোষণ করতেন আচ্ছা। ওই সময়। তা আমি ওই তাফসিরগুলো সব ওই শীতকাল ছিল তখন, আমার ওই চাদরের মধ্যে নিয়ে হুজুরের কাছে রেখে এসেছিলাম, রেখে আসতাম মাঝে মাঝে এরকম করে। তিনি আমাকে তখন উদ্বুদ্ধ করতেন, জামাত ইসলামী সমাজ কায়েম করতে চায়, এটা ভালো জিনিস, এটা আমাদের করণীয়, করা দরকার। তো আমি করতে পারি না বিভিন্ন কারণে। আমি এতে করে আরো বেশি উদ্বুদ্ধ হতাম আর কি। শর্ষিনা মাদ্রাসায় আপনি যেমনটা বললেন যে সেখানে জামাত শিবিরের লিটারেচার রাখা নিষিদ্ধ ছিল, কারফিউ জারি করার মতো ছিল। আমরা কমি মাদ্রাসাগুলোতে এমন দেখি। আরও বিভিন্ন জামাত এন্টি বলি বা জামাত বিদ্বেষী বলি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে এ ধরনের অনেক ঘটনা লক্ষ্য করি। বাট জামায়াতপন্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জামায়াত বিরোধী কোনো বই রাখা, এটা কি জামায়াত অ্যালাউ করে? বিরোধী বই লেখা এরকম এলাও করে না, এমন কথা আমি পাই না, আমি জানি না। সাপোজ যদি দেখা যায় মিল্লাতে বা জামিয়া কাসিমা, যে মাদ্রাসাগুলো আসলে জামায়াতপন্থী মাদ্রাসা হিসেবে বেশি পরিচিত, বা আপনি যেখানে শিক্ষকতা ছিলেন, আমি হয়তো সেখানে আসবো একটু পর, এই জায়গাগুলোতে মানে এই যে যে জামায়াত বিরোধী যে বইগুলো, যেটা আপনি বললেন যে মাওলানা মওদুদী স্বরূপ উন্মোচন বা হামারা মুখালাফাত কিউ, যে সকল বইগুলোর নাম বললেন, এগুলো সেখানে কি এলাও? ওখানে ওটা নিষেধ করে না, কোনো নিষেধ করতে শুনিনি। আচ্ছা। যেসব প্রতিষ্ঠান আমাদের আছে এগুলো পড়া যাবে না এরকম বলে না, মানে এই সমালোচনাটা জামাত নিতে প্রস্তুত? স্বাভাবিকভাবে সমালোচনা শুনে জেনে বুঝে তারা অভ্যস্ত হোক, এটাই মনে হয় চায় জামাত। আচ্ছা, আচ্ছা। তো আপনি তাহলে আর ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হবার কোনো সুযোগ পেলেন না? সে সময় পাইনি। এরপরে যে আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতে লাগলাম, সেখান থেকেও দাওয়াত পেয়েছি, আমি সেখানে জামা শিবিরের কর্মী হয়েছিলাম।
আচ্ছা আচ্ছা। এবং এফএইচ হলে থাকতাম আর কি। সেখানে ওই গাজী নাউল হক, এফএস হলে তখন কি আর্টসের শিক্ষার্থীরা আছে অনুমোদিত ছিল? আসলে আর্টসের সাথে উন্মুক্ত ছিল না, হ্যাঁ। কিন্তু আমাকে যখন প্রথম ওখানে অ্যাডমিশন নিতে গেছিলাম তখন ও বললো যে কিন্তু অ্যালাউ করা হয় না। হ্যাঁ হ্যাঁ। তাই আমি তখন বলছিলাম যে আমি তো হয়তো নাও থাকতে পারি, হুম। তো আমাকে শুধু নামটা রাখা হোক এখানে। আচ্ছা আচ্ছা। তা সেই হিসেবে রেখেছিল, পরে যে সিটও নিয়েছিলাম সেখানে। ও 1009-এ থাকতাম, পরে গিয়ে 348 নম্বর রুমে আমি কাজী নাবুল হক সাহেব দুইজন একসঙ্গে থাকতাম আর কি। আচ্ছা। কখনো কি পরবর্তীতে আর যাওয়া হয়েছিল সেই রুমগুলোতে? সেই রুমগুলিতে আর যাওয়া হয়নি এরপরে। এখন তো মানে সুযোগ ছিল, বিশেষ করে 5ই আগস্টের পরে আপনি চাইলে যেতে পারছেন। ছিল, আর যাওয়া যায়নি আর কি। আচ্ছা, তো এরপরে আপনি পেশাগত জীবনে চলে আসলেন হ্যাঁ, আমি পড়াশোনা শেষ করে। পরীক্ষা দিয়ে যখন বাড়িতে চলে যাই ওই সময় আগরতলা কামিল মাল স্যার, তিনি প্রিন্সিপাল, তিনি আমার উস্তাদও বটে, তিনি মোটরসাইকেল করে আমার বাসায় আসলেন। আচ্ছা। এসে আমাকে বললেন আমাদের তো কামিল মঞ্জুরি হয়েছে, তো আমরা চিন্তা ভাবনা করছি যে তোমার খেদমত আমরা পাবো। তা আমিও চিন্তা করলাম যে আসলে প্রাথমিক এখানে একই আমি একটা শর্ত দিয়েছিলাম যে পড়াশোনা আমি চালিয়ে যাব, আমি চিন্তা ভাবনা করব এবং গবেষণা করতে চাই, ডক্টর ডিগ্রি নিতে চাই, আমার সুযোগ সুবিধা দেবেন কিনা। তো বলছে হ্যাঁ তুমি যা চাও তা দেওয়া হবে। এরপরে ওখানে যেয়ে আমি ইন্টারভিউ দিই এবং সেখানে আমার মঞ্জুর করে। আমি সেখানে 1989 সালে এসে ওই সাল থেকেই আমি ওখানে যোগদান করি কোন পদে? হেড মহাদেশ পদে। আচ্ছা। সেখান থেকে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত মানে শিক্ষা জীবন কি শিক্ষকতার জীবন শেষ করেছি একই পদে? একই পদে। তার মধ্যখানে একটু হয়েছিল যে 5ই আগস্টের পরে 24 সালের ওখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করতে হয়েছিল। আচ্ছা। আমি আমার এক ছাত্রকে পরবর্তী সময়ের জন্য নিয়োগ দিয়েই ওখান থেকে বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছি আর কি। এখন তো সরাসরি মুহাদ্দিস বা হেড মুহাদ্দিস পদে মাদ্রাসাগুলোতে নিয়োগ হয় না। হ্যাঁ, এখন প্রভাষক পদে গ্রহণ করে, প্রভাষক। তো মহাদ্দিস হিসাবে আছে, মহাদ্দিস পদেও গ্রহণ করে। হাদিস লেকচারার সম্ভবত হ্যাঁ, এই পদগুলোতে জি, জি। সরাসরি এন্ট্রি নেওয়া যায়। তো আমরা একটা জিনিস দেখি, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে এটা এখনো আছে। হয়তো দারুল হাদিস শেষ করার পরেই সাথে সাথেই তিনি মুহাদ্দিস হয়ে গেলেন, বা কোথাও হয়তো শেখুল হাদিস অথবা হেড মুহাদ্দিস হিসেবেও তারা হয়তো জয়েন করতে পারে। কোনটা বেটার মনে হয়? একটু মানে ধাপে ধাপে তার প্রমোশন হওয়া, নাকি প্রথমেই হেড মুহাদ্দিস বা শেখুল হাদিস হিসেবে join আমাকে করা? মহাদ্দিস হিসাবে তারা গ্রহণ করেছিল, কিন্তু শর্ত ছিল 8 বছরের অভিজ্ঞতা। আচ্ছা। তো অভিজ্ঞতা আমার ছিল না, তারপরেও আমি ওই পদেই চাকরি করেছি, বেতন কম পেতাম আর কি। হ্যাঁ, আগে এটা আমি শুনেছি যে আগে এটা ছিল, মানে অনেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছে বাট বেতন পাচ্ছে না, হয়তো অভিজ্ঞতা বা অন্য কোনো কন্ডিশন ফিল আপ না হওয়ার কারণে। হাদিসের চর্চাগুলো আলিয়া মাদ্রাসাতে এখন অনেকটা কমে গেছে। আমরা দেখি যে সেখানে হাদিসের মূল কিতাবগুলো পাঠ হয় না, বা ইনফ্যাক্ট অনেক বড় বড় কামিল মাদ্রাসাতেও এখন ক্লাস হয় না, শিক্ষার্থীরা শুধু গাইড পড়ে পড়ে পরীক্ষা দেয়। গাইড বুক পড়েই পরীক্ষা দেওয়া হয় এখন। হ্যাঁ, এই জায়গা থেকে মানে এই ধারাটাকে চেঞ্জ করার জন্য আপনার পরামর্শ কি? আর তার চেঞ্জ হওয়া দরকার, কেননা মূল কিতাব মূল হাদিস না পড়লে মূলত সঠিক জিনিসটা ধারণা পাওয়া যায় না। হয়তো গাইড বুক পড়ে কিছু ধারণা লাভ করতে পারে, কিন্তু এটা খুব ভাষা ধারণা লাভ করে এবং মূল বিষয়ের উপরে সঠিক জ্ঞান অর্জিত হয় না, গভীর জ্ঞান অর্জন করা যায় না। এই জন্য মূল কিতাবই পড়া দরকার এবং এটাকে আবার চালু হওয়া দরকার। তবে একটা সারা সমাজ একটা নিয়ম নীতি আছে আমাদের দেশে, দেখা যায় আমরা যে শুধুমাত্র বক্তব্য রেখে চলে যাওয়া, যারা প্রভাষক হয় অধ্যাপক হয়, তো মূল বক্তব্য রেখেই আসলে মূল হাদিস যদি সে লিপিবদ্ধ করে নিয়ে আসে, এবারে ওর বক্তব্য রেখে এর মধ্যে ধ্যান ধারণা সৃষ্টি করে দেয় ছাত্রদের মধ্যে, তো এটাও করা যেতে পারে।
আর মূল কিতাব সামনে রেখে ওটা করা যেতে পারে। মূল কিতাব সামনে রাখলে মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ছাত্রদেরও একটা ভালো ধারণা সৃষ্টি হয়, একটা বাবের যতগুলো হাদিস আছে আমি সেখান থেকে মুলাখাস করে মূল জিসটা ধারণা দেওয়া যায়। ধারণ দেওয়া যেতে পারে। তা যদি মুহাদ্দিসগণ মূল কিতাব পড়ে এসে এটা মূল ধারণা দিয়ে যান, আসলে এখন তো আমরা সেখানে যে ওই হানাফি মজাব, শাফি মজাব, মালিকি মজাব, হাম্বলি মজাবের মতামত কি, আহলে হাদিসের মত কি, আহলে জাহারদের মতামত কি, এইগুলো পেশ করি। কিন্তু মূল ধারণাটা আমরা দেওয়ার চেষ্টা কম করি, হাদিসটা কি বোঝা যাচ্ছে আমাদের, আচ্ছা, এইটা হওয়া দরকার। যে মূল কিতাবের ধারণা দেওয়া দরকার, ওর সাথে বিশেষ করে মাযহাবী ধারণা কি, মাযহাব বিরোধীদের ধারণা কি, এটাও দেওয়া যেতে পারে। তা আমাদের ওই মূল ধারণা না দিয়ে আমরা ওই শুধু ইখতিলাফি ধারণা থাকার কারণে, দেওয়ার কারণে ছাত্রদের মধ্যে ওই ইখতিলাফি মত নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে, এবং বিরোধী একটা মত গেলে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার চিন্তা ভাবনা করে। কিন্তু এইটা না হওয়া দরকার। এটা ঠিক, এটা আমারও মনে হয়। আমরা মানে যতগুলো হাদিসের কিতাব আছে সিয়াসিত্তার, মানে ফিকের কিতাব তো বাদ, হাদিসের কিতাবেও কিন্তু শিক্ষার্থীরা সেই কিতাব তহরাত থেকে শুরু করে মানে ইখতিলাফ এটাই আমরা শিখি। ফলে এই টেন্ডেন্সিটা থেকে যায় আসলে আমাদের সমাজ জীবনে বা বাস্তবিক জীবনেও আমরা একটা মতবিরোধ করা, এই টেন্ডেন্সিটা আমাদের থেকে যায়। তো মূল জিসটাতে আসলে গুরুত্ব দেওয়া দরকার। একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, সাধারণ মানুষ অনেকে মনে করে যে এলেম হয়তো কমি মাদ্রাসায় আছে বেশি, আলিয়া মাদ্রাসায় নাই। মানে এইটা ব্যাপারটা কি আসলে? আলিয়া মাদ্রাসা এলেম শূন্য হয়ে যাচ্ছে দিন দিন, বা এলেম কি সব কমি মাদ্রাসাতে? আসলে আলিয়া মাদ্রাসায় মূলত আগে দার্সে নবী যে মূল ছিল, সিলেবাস আলিমার মধ্যে ছিল, প্রথম থেকে এটা ছিল। পরবর্তী সময় পরিবর্তন হয়ে যায়। আগে পড়াশোনা ক্লাসের মধ্যে যে করা হতো, ছাত্ররা যেভাবে করতো সেইভাবে পড়াশোনা এখন নেই বললে চলে। আলিয়া মাদ্রাসার মধ্যে একটা জিনিস হলো যে চাকরির লক্ষ্যে পাশ করার উদ্দেশ্য হয়, রেজাল্ট ভালো করার উদ্দেশ্য হয়, যার কারণে দেখা যায় লেখাপড়াটা আমি তো পাশ করতে পারবো গাইড বুক দেখে। এই জন্য লেখাপড়া ক্লাসে তুলনামূলক কম হয়, এখন ক্লাস করেও কম। এই জন্য আমার মনে হয় যে ইলমে হাদিসের যে অন্যান্য যে মাদ্রাসার শিক্ষা আছে, এটা কমি মাদ্রাসায় মোটামুটি বেশি হয় বলে মনে হয়। আর এদের অন্যান্য বাহ্যিক জ্ঞান হয়, কিন্তু দেখা যায় যে মূল কিতাবের জ্ঞান তুলনামূলক কম হয় এখন বর্তমান, কিন্তু আগে এটা হতো। আমার যে উস্তাদ যারা ছিলেন তারা সবাই তো আলিয়া মাদ্রাসার পড়া ছিলেন, কিন্তু তারা ভালো আলেম ছিলেন। রিজওয়ানুল করিম সাহেব কথা উল্লেখ করলাম, ভালো আলেম ছিলেন। ওইটা আবার কিভাবে মানে উভয় জায়গায়, আর ওদের মধ্যে বিশেষ সময় কি মানা মোদী সাহেব একটা কথা বলেছেন এক জায়গায় দেখেছি, যে যখন সালাদ সম্পর্কে কোনো কথা আসে, জাকাত সম্পর্কে কোনো কথা আসে, হজ সম্পর্কে কথা আসে, তখন দেখা যায় মুহাদ্দিস যারা থাকেন, শিক্ষক যারা থাকেন, ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। একটা হাদিসের উপরে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2-3 দিন 4 দিন পর্যন্ত আলোচনা করেন। বিসমিল্লাহর বাণী অনেক আলোচনা হয়, বিসমিল্লাহ নিয়ে আলোচনা হয়, বিসমিল্লাহ কেন এখানে নিল, কেন নিল না, বিসমিল্লাহ এর কি হাদিস আছে কিনা আছে। কিন্তু দেখা যায় সমাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে কোনো হাদিস আসলে এর হাদিসটা পড়ে একটা অর্থ বলে চলে যাওয়া হয়, আলোচনা হয় না। এই জন্য আমাদের যেহেতু দেশে রাজনৈতিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা ইসলামী না, ওরা লাগে না, এই জন্য আলোচনাও আলেমরা কম করে থাকেন, শিক্ষকরা কম করে থাকেন। এই জন্য এইটা হওয়া দরকার। রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে ইসলামে কি বলেছে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এর ভিতরে কোরআন শরীফ কি বলেছে, এই ধারণাটা আমাদের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মাধ্যমে আসা দরকার। সম্প্রতি একটা জিনিস দেখলাম যে আমির জামাত তার ইনকামের একটা বড় অংশ তিনি কওমি মাদ্রাসার জন্য অফ করেছেন, কওমি মাদ্রাসাগুলোতে দিয়ে দিচ্ছেন। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আপনি কি মনে করেন কওমি মাদ্রাসাকে এভাবে প্যাট্রোনাইজ করা? আসলে আমির জামাত সম্পর্কে অনেক ধারণা, ভুল ধারণা অনেক সৃষ্টি করতে চাচ্ছে, যে উনি আসলে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেবেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত ইসলাম একদম নস্যাৎ করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন, এইভাবে কথাবার্তা ওদের পক্ষ থেকে আসে। এই জন্য দেখাচ্ছেন যে আমি নস্যাৎ করবো না, আমি কমের উন্নয়ন কামনা করি, তাদের শিক্ষা ব্যবস্থা ভালো হোক এবং তার উন্নতি লাভ করে আমরা চাই। এই জন্য এটা উনি আমাদের বিশেষ করে ওখানে
নিজের যে এটা পাবেন সেটা ওখানেই দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন। সাতক্ষীরা জেলায় কি পরিমাণ দাওরাই হাদিস মাদ্রাসা আছে? কওমি মাদ্রাসা একেবারে। তা বেশ আছে, আবার কম নেই। তবে আলিয়া মাদ্রাসা যারা মানে ছাত্র, তাদের সংখ্যাটা অধিক জামাত ইসলামের মধ্যে আসে এবং তাদের আলেমরাও ভালো ভালো আলেম আছেন ওখানে সাতক্ষীরাতে, যারা কওমিদের যে স্বাভাবিকভাবে জামাত বিরোধী যে প্রচারণা তুলনামূলক কম করতে পারে না, এবং জবাব যেখান থেকে চলে যায়। 1996 সালে জামাত ইসলামী দল না বলে একটা ফতোয়া পক্ষ থেকে আসছে, এর দরবার থেকে ফতোয়া আসছিল। সাতক্ষীরার একটা দরবার থেকে? সাতক্ষীরা দরবার না, দরবারটা হলো বরিশালের। আচ্ছা। তা সেখান থেকে সেখানে গেলে আমরা ওই বিভিন্ন জায়গায় ইসলামের দল কোরআন হাদিস দিয়ে এটা তুলে ধরেছিলাম, এবং গঠনতন্ত্র যেটা আছে, ইসলামী দৃষ্টিভঙ্গি আছে, সেখানে আলেমরা ছিলেন এবং আলেমরা সেখানে বক্তব্য রাখতেন এবং কোরআন হাদিস দিয়ে জবাব দিতেন। এই জন্যে বিশেষ করে সাতক্ষীরাতে বিরোধী ফতোয়া বেশি প্রভাব বিস্তার করতে পারেনি জামাতের। সেখানকার কওমি মাদ্রাসাগুলোতে জামায়াতের কার্যক্রম চলে? কিছু কিছু চলে গোপনে গোপনে। তার মানে সেখানে রুকন আছে? হ্যাঁ, আছে। কওমি মাদ্রাসার আলেম মুহাদ্দিস বা সেগুলো কর্মী আছে, সমর্থক আছে, ওরকম পর্যায়েও কেউ কেউ হয়েছে আর কি। কওমি মাদ্রাসাকে পাশ করা। এটা এখন আস্তে আস্তে বাড়ছে, সারা দেশেই কওমি মাদ্রাসার মধ্যে জামাত শিবিরের কার্যক্রম বাড়ছে। তো সাতক্ষীরা যেহেতু পুরোটাই বলা হয় জামায়াত অধ্যুষিত, সেই হিসাবে সেখানকার কওমি মাদ্রাসাগুলোতে এটা হওয়া খুব স্বাভাবিক যে সেখানে হয়তো আস্তে আস্তে মানুষ জামায়াতের দিকে ঝুঁকছে। না, মানে কি এরকম হয়েছে, দার্সে আমি পড়া কথাবার্তা বলেছি। এমনকি আমার সাথে আমি যখন শিক্ষকতা ছিলাম মহাদিস হিসাবে, যিনি মুহাদ্দিস ছিলেন আমার সাথে, আব্দুল সালাম কাসিমি, তাকে একদিন দাওয়াত দেওয়ার জন্য আমি বসলাম এবং বললাম যে ইসলামী দল করা এটা আবশ্যক এবং জরুরি, এটা বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ ইসলামে নেই, কোরআন সুন্নাহ বলে। আমি কোরআন দিয়ে বোঝার চেষ্টা করলাম। উনি তখন আমাকে বললেন, দেখেন আমার আব্বা এবং আম্মা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন আমি যেন কোনো দল রাজনীতি না করি, কোনো দল না করি। তা আমি তখন বললাম, দেখেন কোনো ওয়াদা যদি করা হয় একটা অন্যায় ওয়াদা, আমি গান শুনবো, আমি ভালো কাজ করব না, এই ওয়াদা পালন করা কি ঠিক হবে? এবং কেমন উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন যে মান হালাফা আলা ইয়ামিনিন, কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের উপরে কসম করে এবং বিপরীতটা ভালো দেখে, তাহলে সে ওই ভালো কাজটা করবে, করে কসম করে কসমে কাফারা দেবে। এটা হলো হাদিসের ভাষা, সহিহ মুসলিমের হাদিস। অতএব আপনি যে কসম করেও থাকেন, যদি ওয়াদা করেও থাকেন, যেটা ভঙ্গ করা উচিত আপনার, হাদিসের ভাষ্য অনুযায়ী। এইভাবে বোঝাবো না, ওরা তখন কিছু বলতে পারলেন না। আপনি জামায়াতের রাজনীতির সাথে কিভাবে জড়িত হলেন? আসলে আমি ওই প্রথম বলেছি যে আমি আসলে জামাতের বিরুদ্ধে যে সকল বই আছে শোষণা যাওয়ার পরে, পড়ার পরে আমি মনস্তা বিপরীত হয়ে গেছিল যে জামাত কটা ইসলামী কাজ না, তেমন ইসলামী কাজ, এটার মাধ্যমে যে জান্নাত লাভের কথা বলে, এটা জান্নাত লাভ করা যাবে না। আমাকে একজন আলেম মৌলানা রওশন সাহেব, ভালো আলেম ছিলেন, তিনি আমাকে বললেন যে দেখো, যেসব বই তুমি পড়েছো বিরুদ্ধে, তাহলে পক্ষের বইগুলো একটু পড়ো, অথবা পক্ষে না তার বইগুলো পড়ো। তা তো ঠিক, পড়া দরকার। তবে সেখান থেকে মৌলানা মোদি সব বই পড়া আমি শুরু করে দেই, এবং তাফসির প্রথমে পড়ি, তাফসির পড়ার পরে এক এক করে আমার বই সাহিত্য যেগুলো আছে এক এক করে প্রায় বই আমি 3 ভাগের 2 ভাগের বেশি বই পড়ে ফেলেছি। এগুলো কি ছাত্র জীবনেই? ছাত্র জীবনে এই যে ধারণা আগে পেয়েছিলাম, সেই ধারণাগুলো আমার অনেক ভেঙে যায়। সেখানে ভেঙে যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করি যে আসলে তো মনে করেছিলাম যে জামাত ইসলাম করবো না, এটা তো ঠিক না, কিন্তু সংগঠন করা আবশ্যক এবং জরুরি কোরআন শরীফের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী। বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। এই জন্য আমি তখন থেকে ছাত্র জীবনে ছাত্র শিবিরে কর্মী হলাম, এবং সাথী হওয়ার জন্যই আমি চিন্তা ভাবনা করি এবং চেষ্টা করতে থাকি আজকে পর্যন্ত।
এখন তখন তো আমার ছাত্র জীবন শেষ হয়ে গেল, চলে আসলাম। চলে এসেই আমি 3 মাস লাগেনি, 2.5 মাসেই আমি রোকন প্রার্থী হই। আচ্ছা, ওই যেহেতু মানে সাহিত্যগুলো অনেক আগে থেকে পড়েছি, পড়া ছিল। পড়েছি। প্রার্থী হওয়ার পরে আমাকে ওই 4th মাসে 90 সালের ডিসেম্বরের আগে আমি রোকন নিয়াত আমার মঞ্জুর হয়, এবং রুকনিয়াতের সম্মেলন হয়েছিল, রুকনদের সম্মেলন হয়েছিল হুম, তরাইবাসীর সম্মেলনে। এই সম্মেলনে আমি অংশগ্রহণ করি, সেখানে শপথ গ্রহণ করি সম্মেলনে যাওয়ার পরে। এবং জামাত সম্পর্কে ধারণা আমার মোটামুটি ভালো হয়েছে। আমার ওই রুকনের মঞ্জুরি করার আগে জেলায় নিয়ে সুরায় আলোচনা হয়, উনি তো বিরোধী ছিলেন, আমাকে খুনিয়ে দিয়েছিলেন। বলতে উনি বিরোধী মত যখন পরিবর্তন হয়ে গেছে, আমাদের সমস্যাটা কি? তারপর আমার রুকন সেখানতে হয়ে প্রথমে উপজেলায় ছিলাম, আমাকে জেলা তারবিয়াত সম্পাদক হিসেবে গ্রহণ করে। হুম, তারপরে তারবিয়াত থেকে আমাকে সহকারী সেক্রেটারি হিসাবে আমি আর 97 সালে এক্সিডেন্ট করেছিলাম। হুম, এক্সিডেন্ট করার পরে আমাকে আবার ওই নায়েব আমির হিসাবে, যারা নায়েব আমির হিসাবে গ্রহণ করে, মনোনয়ন দেয়। তারপরে যে 2015 সালে যিনি জেলা আমির ছিলেন, আমার ওস্তাদ আব্দুল খালেক, অধ্যক্ষ আব্দুল খালেক, তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরের দিন আমার কাছে আমার কি বলে কেন্দ্র থেকে নির্দেশনা আসে যে পরবর্তী ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন আমি, 15 সাল থেকে। তখন কঠিন অবস্থা সাতক্ষীরা, দেখলেই গুলি করা হয়, বিশেষ করে জামাতের লোক দেখলে। হুম। এরপরের থেকে এই 10 বছর 24 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। তারপরে আমাকে অঞ্চলে তুলে নেওয়া হয়, ওখানে নতুনভাবে আবার ইমারত দেওয়া হয় আর কি। আপনার ওস্তাদ অধ্যক্ষ আব্দুল খালেক, উনি তো আমরা দেখেছি দীর্ঘ কারাজীবন তিনি শেষে করেছেন। ওই কারাগার জীবন অবস্থা তার ইন্তেকাল হয়েছে আর কি, শাহাদত বরণ করেছেন। আপনার সরাসরি ওস্তাদ ছিলেন? আমি এই কোনো ক্লাসে পড়িনি, উনি আমাকে সেরাজি হুম, এই বইটা পড়াইছে জানাকে। যখন আমি দাখিল পাশ করিনি, পরীক্ষা দিয়ে আসছি, উনি তখন শিক্ষক হিসাবে ওখানে আসছিলেন। হুম। ওই সময় ওনার কাছে আমি ওই সিরাজিটা পড়েছিলাম, এই হিসাবে ওস্তাদ আর কি। আমরা তার একটা ছবি দেখেছিলাম, তার হাতে হাতকড়া লাগানো, তিনি হাসপাতালের বেডে একটা বিড়াল ছানাকে নিজের প্লেট থেকে খাবার তুলে দিচ্ছিলেন, এবং ছবিটা খুব ভাইরাল হয়েছিল বলা যায়। তো এই যে মানবিক দৃশ্যটা, এটা আমাদের দেশের মানুষকে অনেক কাঁদিয়েছে। ওনার সাথে আপনার তো অনেক স্মৃতি থাকার কথা নিশ্চয়ই। উনি যখন আমির ছিলেন, আপনি তখন নায়েবে আমির। মানে ওনার সাথে বিশেষ কোনো স্মৃতি কি মনে পড়ে আমাদের? স্মৃতি অনেক আছে। উনি আমাকে খুব ভালোবাসতেন, ছাত্র হিসেবে ভালোবাসতেন। এমনিও দেখা যায় কোনো মাসলা মাসাইল যখন জানার জন্য কেউ তাকে বলতেন, তখন তিনি আমার কাছে জিজ্ঞেস করতেন যে এই সম্পর্কে তোমার মতামত কি। আমি বললে ওনাকে উনি এটাকে গ্রহণ করতেন, আবার ওটার ভিত্তিতে তিনি মশলা আবার দিতেন, বলতেন। ওনার সঙ্গে অনেক ঘটনা আছে। আমি একবার ওই বিশেষ করে একটা বিশেষ প্রয়োজনে ওনার উপর রাগ করেছিলাম আমি। আচ্ছা। যদিও আমি রাগ করেছিলাম, মানে একটু মনে মনে ক্ষোভ ছিল যে এই প্রয়োজনটার দিকে উনি খেয়াল করছেন না। তা উনি আমার রাগ বুঝতে পেরে সাথে সাথে সেই অভাবটা আমাকে পূরণ করলেন। সাধারণত এটা উনি করেন না, উনি খুব রাগ মেনাস ছিলেন। আমাকে এত বেশি ভালোবাসতেন যে কোনো যে আমি যদি দাবি করতাম, তো উনি তা আমাকে পূরণ করার চেষ্টা করতেন আর কি। আচ্ছা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো ওনার ইন্তিকালের পরে আপনি আমির হলেন। এই কঠিন সময়টা 2013-14 একদম কঠিন সময়ে আপনারা তো সচক্ষে দেখেছেন। আমি একটু সাতক্ষীরা সম্পর্কেই জানতে চাই। এই জায়গাটা মানে জামায়াতের এত মানে শক্তিশালী একটি ঘাঁটিতে কিভাবে পরিণত হলো? এক নম্বর কথা হলো, সাতক্ষীরা জেলার মানুষের মন নরম, ভালোর দিকে আকর্ষণ বেশি, খারাপের দিকে আকর্ষণ তুলনামূলক কম।
একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা তারা করে, হঠাৎ করে বিরোধিতা করে কম, সাধারণ জনগণের মধ্যে বলছি। হুম, এবং সেখানে বিশেষ করে দিনই মন মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। বিশেষ বাইরের যারা, আগে তো এখানে আরাম ছিল কম, বিশেষ কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ওই এলাকা থেকে আলেম হাফেজরা আসতেন এবং সেখানে গিয়ে তাদের ওয়াজ নসিহা এসব পেশ করতেন। এটা প্রভাব আছে। আরেকটা কথা, জামাত ইসলামী যারা করতেন তারা এদের একটা মানুষের প্রয়োজনের সময় তাদের সাক্ষাৎ করা, তার সঙ্গে যাওয়া, তার প্রয়োজন বোঝা, সাহায্য সহযোগিতা করা, এগুলো চিন্তা জামাত নেতৃত্বের মধ্যে এবং জামাত এর মধ্যে এটা ছিল। যার কারণে সাধারণ জনগণের মধ্যে ইসলামী দল করা, ইসলাম ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করা, এই মানসিকতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় আচ্ছা, আমাদের ক্ষেত্রে। তবে সাংগঠনিক পর্যায়ে আসার চেয়ে দেখা সাধারণ জনগণের মধ্যে এটা চলে আসছে আর কি। তবে অনেক সময় দেখা যায় বিরোধিতার কারণে অনেক সময় তাদের মধ্যে মন ভেঙে যায়। হুম, এই জন্য এটা টিকিয়ে রাখার জন্য যেটা দরকার সেটা হলো তাদের মধ্যে ইসলামী জ্ঞান চর্চার ব্যবস্থা করা দরকার, নইলে নাও টিকে থাকতে পারে সে পর্যন্ত। এটা সংগঠন চেষ্টা করছে। আমাদের মানে সাধারণ জনের মধ্যে যেমন একটা কাজ আছে জামাত ইসলামের পক্ষ থেকে, যেমন আমাদের আছে যে সংবিধানিক ব্যবস্থা আছে, হুম, তারপরে সাধারণদেরকে নিয়ে রাত্রে জেগে এবাদতবন্দি করা, তারপরে বিশেষ করে দার্সের ব্যবস্থা করা, আলোচনার ব্যবস্থা করা, এগুলো আমরা মসজিদ ভিত্তিক করার চেষ্টা করি সাধারণ জনগণের মধ্যে ইসলাম প্রচারের জন্য। আচ্ছা, এমনকি দার্সুল কোরআন সাপ্তাহিক আমিও এক জায়গায় বিভিন্ন জায়গায় করতাম। হুম, যেমন নাকি ওই কালীগঞ্জ, যেখানে আমি বর্তমান এমপি, মানে সংসদ সদস্য, এই কালীগঞ্জের একটা মসজিদ আছে, নলতা বাজার মসজিদ বলা হয়, সেখানে আমি মাসিক একটা দার্সের ব্যবস্থা করেছিলাম। এটা করতাম ওখানে। হুম, আমাদের দেভাটা এরকম কয়েকটা প্রতিষ্ঠান আছে, সেখানেও দার্সের ব্যবস্থা আমি করেছিলাম। এই জন্য এইভাবে প্রচারণা, কোরআন শরীফের দার্স, কোরআন শরীফের প্রচার আর ওয়াজ নসিহাতের মধ্যেও দেখা যায় সাধারণ মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়, মানুষের নসিহা, আলেমদের নসিহা শোনে। এটা ব্যাপকভাবে চালু আছে। আমাদের যখন নাকি এই শীতকাল শেষ পর্যায়ে আসে, হুম, শীত কম হয়, তখন ব্যাপকভাবে মাহফিলের ব্যবস্থাপনা করা হয় এবং সেখানে মাহফিলের মাধ্যমে আলেমুলা ওই বেশি করে ইসলামী আন্দোলনমুখী বক্তব্য রাখেন। আচ্ছা, এবং যার কারণে মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়েছে এবং জনসমর্থন এখন প্রায় অধিকাংশ ক্ষেত্রে জামাতের দিকে গেছে। ওরা এখন ব্যাপকভাবে মানে বিপরীত প্রচারণা চালাবার চেষ্টা ওরা করে, হুম, বিভিন্ন ভুল ধারণা, ভুল দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করে। এখন আমরা যদি সঠিকভাবে এই প্রচারণা অব্যাহত রাখতে পারি, হুম, ভুলটাকে নিরসন করার চেষ্টা করতে পারি, তাহলে ওটা কার্যকর হবে না বলে আশা করি ইনশাআল্লাহ জনগণের মধ্যে। মানুষের মধ্যে তো ভালো খারাপ সবই আছে, আচ্ছা, অনেক খারাপ মানুষও আছে। তো সাতক্ষীরাতে যেহেতু আপনি যেমনটা বললেন যে অধিকাংশ মানুষই এখন জামাতকে সমর্থন করা শুরু করছে, হতে পারে নিশ্চয়ই সেখানে অনেক খারাপ মানুষও, খারাপ বলতে আমরা যাদেরকে অবশ্যই বুঝি, অবশ্যই। বা যেমন নাকি এই যে বিএনপি করত হুম, শহীদুল আলম সাহেব, উনি এবার নির্বাচন দাঁড়িয়েছিলেন আমার এলাকা থেকে, বেশ আহসানি এবং কালীগঞ্জ থেকে, উনি 1,05,000 ভোট পেয়েছেন। হুম, আর একজন বিএনপি থেকে সরাসরি দাঁড়িয়েছিলেন 56,000 ভোট পেয়েছিলেন। হুম, তো দুটো মিলিয়ে তার চেয়ে বেসাদে আমার প্রায় 23,000 ভোট বেশি আমি পেয়েছিলাম, দুটো মিলিয়ে একসঙ্গে করেও। আচ্ছা, এই প্রায় যিনি দ্বিতীয় স্থান অধিকার করেন তার সেই প্রায় 80,000 ভোটে আমি বিজয় লাভ করি আর কি। হুম, এই জন্যে একটা কি প্রচারণা আছে, এর সঙ্গে মানুষ চায় ব্যক্তি সৎ কিনা, ভালো কিনা, মানুষের ঝোঁকটাই দেখি বেশি। আমার মনে হয় এই দিকটা বিবেচনা করতে পারে সাধারণ জনগণ। তবে শহীদুল আলম সাহেব তিনি বিএনপি যদি করতেন আগে, তিনি বিদ্রোহী প্রার্থী ক্যান্ডিডেট হিসেবে, হিসেবে দাঁড়াইছিলেন আর কি। তারও প্রভাব আছে ব্যাপকভাবে।
গণমানুষের জনসংযোগ করেন, মানুষের বিশেষ বিশেষ সময় দেখাশোনা করেন, ডাক্তার যেহেতু। এই জন্যে তিনি কম ভোট পাননি। মানুষের আসলে কি সেবা গুরুত্ব দেয়, এই সেবাটার কাজকে আমাদের বেশি অব্যাহত রাখতে হবে আর কি, সেবার কাজ। তাহলে আশা করা যায় তাদের মধ্যে আমরা আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবো সামনে। কিন্তু এখানে একটা ব্যাপার আমরা এখন খুব আলোচনা শুনছি, আপনি যেটা বললেন সেবা, যেটাকে আমরা ওয়েলফেয়ার পলিটিক্স হিসেবে এখন চিনে থাকি। তা এখন এই কয়েক মাসে এই কথাটা খুব আলোচিত হচ্ছে যে জামায়াত ওয়েলফেয়ার পলিটিক্স করে হয়তো খুব বেশি দিন টিকতে পারবে না, কারণ তাদের পাওয়ার পলিটিক্সটা দরকার। এলাকায় যখন একজন মানুষকে আসলে জামায়াত তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, তখন শুধু সেবা দিয়ে তাকে তার দলভুক্ত রাখাটা জামায়াতের পক্ষে কঠিন হবে। আমরা দেখেছি যে জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা তিনি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন। একজন সংসদ সদস্য নিজেই যখন আক্রমণের শিকার হন, তখন তার নেতাকর্মীদের অবস্থা তো আর বলাই বাহুল্য। তো এই জায়গাতে আপনারা সেবা নিশ্চয়ই করেছেন, শুধু সেবা দিয়ে আই থট যে আপনি সেখানে মানুষকে, সাধারণ পর্যায়ে মানুষকে জামায়াতের প্রতি আকৃষ্ট করতে পারেন নাই। নিশ্চয়ই সেখানে আপনি পাওয়ার পলিটিক্সও করেছেন এবং আপনি সেখানে মানুষকে নিরাপত্তা দেওয়ার যে জায়গাটা, সেটাও আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন। এইটা মানে সেখানে সাতক্ষীরার মতো জায়গাতে আপনি এই নিরাপত্তা দেয়া বা পাওয়ার পলিটিক্স এটা কিভাবে মেনটেন করতেন? আর কি সাতক্ষীরাতে বিশেষ করে জামাতের প্রভাব বেশি দেখার কারণে জামাতের উপরে আক্রমণাত্মক ভূমিকা তারা গ্রহণ করতে সাহস পায় না। আর আমরা আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করলে জনসমাজের মধ্যে কোনো রকম খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা, এই জন্য আমরাও যদি কোনো জায়গায় করে থাকি, আমরা ওটা না করে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করি এবং তার সাহায্য করার চেষ্টা করি, সহায়তা করার চেষ্টা করি। বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা আমরা গ্রহণ করি কম সাতক্ষীরাতে, এবং এটাও একটা মানুষের আকর্ষণীয় দিক আর কি। ইতিপূর্বে যিনি একজন আমার এই আশাশুনিতে এমপি ছিলেন, মানে রিয়াসাত আলী সাহেব, তিনি এরকম খুব নরম মানুষ ছিলেন, কিন্তু জনগণের দ্বারা দ্বারে পৌঁছাতেন, থাকতেন, যেতেন, তাদের খোঁজখবর নিতেন। তবে ওই আক্রান্ত ভূমিকা তিনি যখন ওরা বলতে ওখানে হয়তো একটা মাহফিল করতে দেওয়া হবে না, ওখানে জনসভা করতে দেওয়া হবে না, উনি বলছেন ঠিক আছে এখানে দেবো না, ঠিক আছে, উনি আর এক জায়গায় বেছে নিতেন, সরাসরি বিরোধিতা করতেন না, মানে ওটা এ করার জন্য। কিন্তু আসলে কিছু কিছু জায়গার দরকার আছে দৃঢ়তা দেখানো, শক্তিমত্তা দেখানো প্রয়োজন আছে, তো সেটা যেন ভুল ধারণা সৃষ্টি না, খেয়াল করা দরকার আর কি। গণতান্ত্রিক উপায়ে সেটা আমাদের উপায় দেখিয়ে থাকে। মানুষ যেন বুঝে নেয় যে আসলে শক্তিমত্তা দ্বারা আছে, এরপরও তারা আক্রান্ত ভূমিকা গ্রহণ করছে না, জনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে পরিতের মধ্যে। আমাদের তো চাওয়া যে তারা যদি কোনো রকম, এখন দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে কি সারা জনগণের মধ্যে বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, এই জন্যে তারা প্রশাসনের কাছ থেকে সুযোগ গ্রহণ করতে চায় বেশি, চেষ্টাও করছে তাই। এই জন্য আমাদের কথার থেকে দেখা যায় তাদের কথার অনেক সময় বিএনপির রাজনৈতিক ব্যক্তিদের কথার গুরুত্ব অনেক সময় দেয়, তখন সাধারণ জনের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি হয়। কিন্তু আমরাও চেষ্টা করছি যত সম্ভব প্রশাসনের যতটুকু বলা দরকার, তার উপর চাপ সৃষ্টি করা দরকার, সেটা করে তাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি আর কি। জনগণ বোঝার চেষ্টা করতেছে, আবার ওটা বোঝা যায় ক্ষমতায় ওরা আছে, এই জন্য ভুল ধারণার সৃষ্টি হচ্ছে কম এখনো। আচ্ছা, এই জন্য আমরা পাওয়ার পলিটিক্স যেটা বলা হয় এটা আমরা করছি, তবে নিয়মতান্ত্রিক পন্থায়, খুব বেশি আক্রান্ত ভূমিকা গ্রহণ করছি না আর কি। মানে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করছেন কিভাবে? আমরা প্রশাসনকে মুখের ফুল কথা দিয়ে? বলে, যেমন নাকি বলি একটা রাস্তা দেখতে গেছি, হ্যাঁ, জনগণের পক্ষ থেকে আসছে যে রাস্তাটা শিডিউল অনুযায়ী হচ্ছে না, সেখানে 2 নম্বর ইট ব্যবহার করছে, তো সেখানে গেলাম এবং ইঞ্জিনিয়ারকে ডাকালাম এবং ঠিকাদারের লোকদেরকেও ডাকালাম। তাহলে জিজ্ঞাসাবাদ করে ঠিকাদার প্রথম স্বীকার করতে, কেন আমাদের যখন যাবো শুনে ওরা ওই ইটগুলো সরাই নিয়েছে ওখান থেকে। আচ্ছা, তিনি দেখলাম এটা কি হয়, তো বলছে যে হ্যাঁ কিছু এরকম সমস্যা হয়েছে, তার সামনে হতে দেবো না। জনগণকে বুঝাই আসলাম যে এখন সামনের থেকে ঠিকঠাক কাজ হবে, কোন আপনারা সব নজরদারিতে রাখবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ব্যবস্থা করব। তারপরের দিন আবার সংবাদ আসে, আমি যখন চলে আসছি ঢাকাতে, সংবাদ আসছে যে না সেখানে আবার 2 নম্বর সেখানে ব্যবহার করতে যাচ্ছে। তখন আমি ইঞ্জিনিয়ারকে মোবাইল করলাম,
ওকে বললাম যে তোমার চাকরি যদি ঠিক রাখতে চাও তাহলে কিন্তু চিন্তা ভাবনা করো। সবাই তুমি করে বললাম আর কি, বয়সে ছোট অনেক। খেয়াল রেখো যেন কোনো 2 নম্বর কাজ না হয়, ফলে কিন্তু তোমার চাকরির সমস্যা হবে। আচ্ছা। তোমার স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরের দিন দেখি যে ওই ইট 1 নম্বর ইট নিয়ে এসে তার ছবিটা তুলে আমার কাছে পাঠাচ্ছে, স্যার আমি ঠিক হয়ে গেছি। তো এইভাবে কিছু চাপ সৃষ্টি মাঝে মাঝে করতে হয়, ইউনো সাহেবের উপরে চাপ করতে হয়, সৃষ্টি করতে হয়, প্রশাসনের কিছু চাপ কথা মানে জোরে জোরে কথা বলতে হয়। কিন্তু যেটা আমরা করতে পারবো না সেরকম ধরনের কথা বলি তার লাভ নেই আবার। কিন্তু এখানে একটা বিপরীত দৃশ্য আমরা দেখেছি, সেটি হচ্ছে আপনারা আপনাদের নবনিযুক্ত ডিসি মহোদয়কে সকল এমপি মহোদয়রা মিলে ফুল দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন, যেটা নিয়ে তৃণমূলে বা সারা দেশেই অনেক নেগেটিভ সমালোচনা হয়েছে যে আপনারা আপনাদের পদমর্যাদায় অনেক অধস্তন একজনকে আপনারা তাকে স্বাগত জানিয়েছেন অথবা আপনারা তার দ্বারস্থ হয়েছেন। এই ব্যাপারটিকে কিভাবে ব্যাখ্যা আসলে করবেন? ব্যাপারটা হয়েছিল কি, ওই দিন আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের মানে মেহমান সাহেব আমাদের দাওয়াত ছিল উপদেষ্টা হিসাবে, আচ্ছা। সেই হিসাবে সেখানে আমরা গেছিলাম। ওইখানে আর একজন ব্যক্তি তাকে সম্বর্ধনা দেয়, তা সেখানে আমরা উপস্থিত ছিলাম, সেই হিসাবে আমাদের ফটো সেখানে উঠেছে। এটা আচ্ছা। প্রচার হয়েছে যে আমরা সম্বর্ধনা দিয়েছি, সম্বর্ধনা আমরা দিইনি আসলে, ও, সম্বর্ধনার জায়গায় আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার একটু জানতে চাই, আপনি যেমনটা বললেন যে সেখানে আলেম ওলামাদের অনেক বেশি পদচারণা, যে কারণগুলো আসলে আপনি পয়েন্ট আউট করেছেন, যে কারণে সাতক্ষীরা মানুষ অধিক পরিমাণে জামায়াত শিবিরকে পছন্দ করে বা সমর্থন করে। বাংলাদেশের যে অঞ্চলগুলোতে মানুষ জামায়াতকে অতটা পছন্দ করে না, যেমন এটা যদি গ্রেটার ফরিদপুরের কথাই আমি বলি, কিংবা আরও যে অঞ্চলগুলো রয়েছে, সেখানকার মানুষের জন্যে আপনার বক্তব্য বা পরামর্শ কী থাকবে? সেখানে কিভাবে জামায়াত আরও শক্তিশালী হতে পারে? আসলে মানুষের মধ্যে মূল সমস্যা হলো ইসলাম সম্পর্কে অজ্ঞাত, জানা কম, সঠিক ইসলাম সম্পর্কে জানে না, কোরআন শরীফ হাদিস সঠিকভাবে তারা পড়াশোনা করে না। আসলে তাদের মধ্যে সঠিকভাবে যদি আমরা কোরআন হাদিস বোঝাবার চেষ্টা করি এবং যা এই ব্যবস্থাপনা গ্রহণ করি, আর যে ভুল ধারণাগুলো ভুল ধারণা নিরসন করার চেষ্টা করি, তাহলে এটা থাকবে না বলে আশা করি। অজ্ঞাত কারণে এগুলো করে থাকি। দেখা যায় একজন ব্যক্তি ভালো, গতকালকে জুমার নামাজ পড়তে গেছিলাম, সেখানে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি সেখানে গেছিলেন এবং ইসলাম সম্পর্কে খুব ভালো ধারণা তিনি পেশ করলেন এবং ইয়াম সম্পর্কে কথাবার্তা বললেন। কিন্তু আসলে ইসলাম সম্পর্কে তার ধারণা আছে কিছুটা, আবার দেখা যায় তিনি আবার বিএনপি করেন, আচ্ছা। কিন্তু ওই ধারণা কি সীমাবদ্ধ ধারণা। কিন্তু আজকে আমাদের সমাজে এই যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পাশ্চাত্য গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো যে হারাম এবং ইসলাম বিরোধী মতবাদ, এবং দা শিরিক এবং কুফর যেমন নাকি ইসলামকে বিরোধী, ইসলামকে ধ্বংস করে দেয়, অনুরূপ এই মতবাদগুলো ইসলামের আসলে মূল নীতিকে ধ্বংস করে দেয়। এই ধারণা আজকে আলেমরা পেশ করেন না, না করার কারণেই আজকে তাদের মধ্যে এরা ধর্ম পালন করা যায়, এরা করা যায়। কিন্তু গণতন্ত্র তো আসলে সমস্ত ক্ষমতার মালিক জনগণকে মনে করা হয়, কিন্তু ইসলামের ধারণা তো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু এই ধারণা আল্লাহ ক্ষমতাকে জনগণকে দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিকোণে শিরক। এই শিরকের ধারণাটা পেশ করা হয় না এবং এটা শিরিক করছে। আর শিরিক করা অবস্থায় যদি বিশ্বাস করে, ওটা সমস্ত ক্ষমতা মালিক জনগণে বিশ্বাস করলে তার ইমান শেষ, সে মুশরিক হয়ে যাবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার জাকাত, সমস্ত দিনই কাজ সব বাতিল বলে গণ্য হবে। কিন্তু এই ধারণাটা জনগণ পায় না, এই জন্যে মনে করে জামাত ইসলামের কথা এটা। কিন্তু আসলে ইসলামের পক্ষ থেকে যারা ইসলাম সম্পর্কে অভিজ্ঞ জ্ঞানী, তারা এটা পেশ করে না, যার কারণে সাধারণ জনগণের মধ্যে ভুল ধারণা আছে। এই ভুল ধারণা নিরসন যদি আমরা সঠিক করতে পারি, তাহলে এটা থাকবে না আশা করা যায়, এবং জামাত সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামের দল সম্পর্কে ভালো ধারণা সৃষ্টি হবে। এই ধারণা দূর করার জন্য ওয়াজ মাহফিল অথবা মানে পাবলিক আলোচনা এনগেজমেন্ট হওয়া দরকার। এই যে আমাদের মসজিদে যারা ইমাম আছেন, খতিব আছেন, তারাও সাপ্তাহিক যে আলোচনা করেন, তারা ধ্যান ধারণা এমনভাবে করেন যাতে করে কোনো ব্যক্তি কষ্ট না পায়, কোনো ব্যক্তি ব্যথা না পায়। বিএনপি করে ওই দল কথা বললে তো আমার চাকরি থাকবে না, কথা বলতে পারেন না। তো ওখানেও যদি ইসলামের সঠিক ধারণা তুলতে, আমার মসজিদে যেটা, আমার বাড়ির মসজিদ যেটা, সেখানে বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, কিন্তু আমি স্পষ্টভাবে কথা বলি যেটা আওয়ামী লীগের 4টি মূলনীতি আছে, বিএনপির 4টি মূলনীতি আছে। মূলনীতিগুলো এটা ইসলাম আমার দেখতে হবে যে এই মূলনীতির সঙ্গে ইসলামের সাংঘর্ষিক ধারণা কিনা।
আচ্ছা তাহলে যদি ধারণা হয় তাহলে বাদ দিতে পারবো আমাদেরকে, এইভাবে ধারণা আমি পুশ করি সরাসরি, যার কারণে আমার এলাকায় অনেক ধারণা অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই দীর্ঘ সময় ফ্যাসিবাদী দীর্ঘ সময় আপনাকে কখনো কারাবাস করতে হয়েছে? হ্যাঁ, আমি ওই যে 28শে ফেব্রুয়ারি আহ, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তার যখন নাকি ফাঁসির রায় হলো। রায় হয়, তখন এখানে ব্যাপকভাবে সাতক্ষীরা জনগণ সহ সারা বাংলাদেশ ব্যাপী যা বিরাট আন্দোলন হয় এবং বিক্ষোভ সৃষ্টি হয়। এতে প্রায় কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে সাতক্ষীরাতে মারা যান। তারপরে আমি ওই দিন আগের দিন রাত্রে আমি ছিলাম একটা মাহফিলে, সেখান থেকে চলে এসে বাসায় আসছি। পরের দিন শুক্রবার ছিল, আমাদের ওই কুলিয়াতে একজন ব্যক্তি আমাকে আমির যে আব্দুল খালেক সাহেব ছিলেন, উনি বললেন যে তার জানাজা পড়া, তাকে গুলি করা হয়েছে, শহীদ করা হয়েছে জানাজা পড়ার জন্য। আমি সেখানে জানাজা পড়তে কিছু কথাবার্তা বললাম, বললেই চলে আসছি বাসায়। এমনি সময় আমার ফোন আসে যে বাসায় থাকলে গ্রেপ্তার হবে। আমি বাড়ি থেকে চলে গেলাম, কিন্তু অত চিন্তা করিনি। তারপর দিন আমি আবার দুপুরে বাড়ি মসজিদে নামাজ পড়েছি। এই আসার কারণে এটা ওদের কাছে সংবাদ চলে গেছে, আমি বাসায় আসছি, ওই সময় এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই 2রা মার্চ আমাকে গ্রেপ্তার করে, শুক্রবার, 1 মার্চ ছিল শুক্রবার। এই যে আমার প্রথমে 2টা মামলা দেয়, তারপরে যে যখন থেকে জামিন নিতে যাই তা আবার মামলা দেয়, করতে করতে ওই মামলায় জড়িত আমার করে ওই হাতকে একজন ব্যক্তি মারা যায়, মামুন বললাম আমাকে, তার আমার ওই এসারভুক্ত আমার নাম নেই, কিন্তু এরপরে যে আমার ওই মানুষের সঙ্গে জড়িয়ে দেয়, জড়িয়ে দিয়ে 3 মাস 20 দিনের মতো আমি জেলে কারাগারে আবদ্ধ ছিলাম। তারপরে যে অনেক করে তারপরে ওখান থেকে বেরোতে হয়, মানে যখনই বেরোবো তখনই আবার গ্রেপ্তার করতো, এরকম একটা ছিল। বেরিয়ে এসে আমি বাড়িতে মাঝে মাঝে যেতাম, কিন্তু বাড়িতে গেলেই তখন আবার জানতে পারে গ্রেপ্তার সম্ভাবনা ছিল। এই জন্য আমি সেখান থেকে বাড়ি ছাড়া হই আর কি। 2013 সালের মার্চ মাস থেকে, আমি তো জুনের দিকে আমি বুঝি মুক্তি লাভ করি, এবারে বাইরে থাকতে শুরু করি এবং এই 24 সাল পর্যন্ত বাইরে থাকতে হয়েছে আমাকে। এই 12 বছর 12 বছর বাড়িতে আসতে পারেন না? আসতে পারেনি। এবং বাইরে যাওয়ার পরেও মাঝে মাঝে ওরা যখন নাকি অভিযান পরিচালনা করতো, তখন আমরা ওই রাত্রে যে কবরস্থানে থাকতে হতো, হয়তো একটা বিলের মধ্যে যে কবরস্থানে, একটা বাগানের মধ্যে যে কবরস্থানে মশার কামড়ে সহ্য করে থাকতে অবস্থান করতে হতো। এরপরে যে একটা বাসা ঠিক করলাম, যেটা মূলত সে আওয়ামী লীগ করতো, তার বাসায় আমার ধারণা কর্ম আছে বলে সে আমাকে খুব ভালোবাসতেন, আওয়ামী লীগ করলে আমাকে ভালোবাসতো। তার বাসায় থাকতাম, আর এই খাওয়া দাওয়ার ব্যবস্থা এক জায়গায় করে রেখেছিলাম, সেখান থেকে খাওয়া দাওয়া করে সেখানে দীর্ঘ 12 বছর এইভাবে কাটাতে হয়। আর আমার ওই 15 সালে এসে আমার দায়িত্ব আসে, ভারপ্রাপ্ত দায়িত্ব আসে। 2 বছর দায়িত্ব পালন করার পরে আবার আমাকে আমির হিসেবে নির্বাচিত করা হয়। এখানে কঠিন মুহূর্তে আমাকে ওই রাত্রে 3টা 3:30 সময় উঠতাম, উঠে প্রোগ্রামে চলে যেতাম। আমাদের সাথে ফজরের আগে বা ফজরের পরে আমরা প্রোগ্রাম রাখতাম। ফজরের আগে? হ্যাঁ, প্রোগ্রাম করে তার সকাল তার সব চলে যেতে পারে আবার ব্যবস্থা করতাম। এইভাবে প্রোগ্রাম চালু রেখেছিলাম আর কি, আমাদের সংগঠনের ব্যক্তিদেরকে বিশেষ করে। ওই সময় অনেক এরকম হয়েছে মানুষের মধ্যে। ওই কঠিন মুহূর্তে যেহেতু আমরা কোনো আওয়ামী লীগের সঙ্গে কোনো রকম করিনি, আপোষ করেনি, যার কারণে সাধারণ জনগণের মধ্যেও একটা, যেহেতু জনগণ নির্যাতিত, জামাত সম্পর্কে ভালো সুধারণার সৃষ্টি হয়। এইভাবে আর কি মোটামুটি ওই সময়টা কাটাতে হয়েছে। একটা কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি সময়গুলো অতিক্রম করেছেন, যেমনটি বলছিলেন যে কখনো আপনাকে কবরস্থানে রাত কাটাতে হয়েছে, কখনো আপনি মানে খুবই প্যাথেটিক একটা দীর্ঘ সময় নিজের বাসায় থাকতে পারেন নাই, নিজের ফ্যামিলির খোঁজ নিতে পারেন নাই। সেখান থেকে আপনি ফ্যামিলি নিয়ে আসছিলাম। আচ্ছা, এসে একটা বাসা ভাড়া করে সেখানে থাকতাম,
অজ্ঞাতভাবে আর কি আমি। হুম। এই যে সামগ্রিক যে একটা কঠিন সিচুয়েশন, সেখান থেকে কিন্তু মানে সিচুয়েশনটা একেবারে আ পুরোপুরি ঘুরে গেছে। আপনি এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য হিসেবে আছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই কঠিন অবস্থা থেকে এখানে নিয়ে আসছেন। আমি একটু জানতে চাইবো আপনার সংসদীয় আসনে আপনার জনগণের প্রত্যাশা আপনাকে নিয়ে কেমন? আপনি তাদেরকে নিয়ে কেমনটা ভাবেন? এবং আপনার সংসদীয় আসন নিয়ে আপনার কি পরিকল্পনা? নিশ্চয়ই আপনার পরিকল্পনা, আপনার ইশতেহার জনগণ পছন্দ করেছে বলেই আপনাকে সংসদে পাঠিয়েছে। আমি জানতে চাই যে এই যে ফেব্রুয়ারি থেকে এখন অবধি এই জুন পর্যন্ত আপনি আপনার সংসদীয় আসনের মানুষের জন্য কি করেছেন? আলহামদুলিল্লাহ। আসলে তো প্রথমে চিন্তা ভাবনা ছিল দেশটা হয়তো ইসলাম ভিত্তিক যারা চিন্তা ভাবনা করে তাদের পক্ষেই চলে যাবে। যে কোনো কারণে হোক সেদিকে যায়নি। এই জন্য আসলে অনেক সময় তার কল্পনা এবং চিন্তা ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য অনেক কিছু থাকে, কিন্তু বাস্তবে পরিণত করা যায় না, শক্তি সামর্থ্য থাকে না। একজন ব্যক্তি চিন্তা করে আমি 10 তলা বিল্ডিং করব, কিন্তু তার শক্তি সামর্থ্য তার নেই, হয় না। হুম। আমার এলাকাকে উন্নত করার জন্য চিন্তা ভাবনা আমার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো জনগণের নৈতিক চরিত্রকে উন্নত করা, ভালো করা। হুম, হুম। সেটা আমরা সংগঠনের মাধ্যমে সব সমস্যা করে যাচ্ছে, চেষ্টা করছি। এবং বৈষয়িক যে সকল সমস্যা আছে সেগুলো সমাধানের সর্বাত্মক চেষ্টা আমার পক্ষ থেকে করা হবে বলে আমি চিন্তা ভাবনা করি। কিন্তু এই আশা করলেও হয়তো পূর্ণ করা যাবে না। এই জন্য প্রথমে আমার সংসদে যে 2 মিনিট প্রথমে টাইম পেয়েছিলাম, হুম, হুম, হুম। সেখানে আমি জলবদ্ধতা সম্পর্কে, যেহেতু আমার এলাকাটা জি। সাতক্ষীরা জেলার মধ্যে সব জলবদ্ধ এলাকা, হুম। সাতক্ষীরা জেলায় প্রায় কয়েক জায়গায় এরকম জলবদ্ধতা আছে, তার মধ্যে আশাশনীতেও আছে বেশি, হুম। কালীগঞ্জেও আছে। জলবদ্ধতা নিরসনের জন্যই আমি প্রথম বক্তব্য রেখেছিলাম। তারপরে আমি প্রথমে ওখানে চিন্তা করলাম যে ওখানে আসলে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা এটা হলো মৌলিক প্রয়োজন। তার মধ্যে খাদ্যের মধ্যে পানিও আছে। হুম। তো পানিটা ওখানে সুপেয় পানি না। এই জন্য সুপেয় পানির জন্যে আমি 2 নম্বরে আমার বক্তব্য রেখেছিলাম ওখানে। এবং সেখানে দেখা যায় যে ওখানে উত্তরে বলা হয় প্রায় 99 কাঠারের মধ্যে সাতক্ষীরা জেলার জন্য এবং ওই এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে। হুম, হুম, হুম। এবং আস্তে 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 ওরা এই 5 বছরের মধ্যে, ওটা 3 বছরের মধ্যে এটা করা হবে বলে উল্লেখ করা হয়েছিল। এই জন্য সুপেয় পানি পূর্ণ হবে কিনা বলতে পারি না, কিন্তু আমার পক্ষ থেকে চেষ্টা করছি বলার জন্য এবং করার জন্য। তারপরে রাস্তাঘাট সম্পর্কে চিন্তা ভাবনা, এটাও আগে বি ক্যাটাগরিতে ছিল সাতক্ষীরা, এখন এই ক্যাটাগরিতে করা হয়েছে। বিগত মধ্যবর্তী সরকার যে ছিল সেখানে এখন থেকে করা হয়েছে, ই ক্যাটাগরিতে করা হয়। এই ক্যাটাগরির কারণে সেখানে বরাদ্দ একটু বেশি হওয়ার কথা, কিন্তু কতটুকু করা যাবে আল্লাহ ভালো জানে। এর মধ্যে কোন ভিতরে কোনো ষড়যন্ত্র আর হবে কিনা বলতে পারি না। এগুলো যদি হয় তাহলে একটা জনগণের চাহিদা অন্তত কিছুটা বাড়ানো হবে। জনগণের ব্যাপক চাহিদা, যেহেতু তারা দীর্ঘ 17 বছর তারা উন্নয়ন বঞ্চিত কিছু ছিল। কিচ্ছু বঞ্চিত, মানে অন্যান্য জেলা যা হয়েছে তার মনে হয় 50 ভাগের 1 ভাগও সেখানে হয়নি, এরকম অবস্থা আর কি। উনিরা যদি 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এখানে 5,000 টাকাও বরাদ্দ হয়নি। হুম। ব্যাপকভাবে আমরা বঞ্চিত ছিলাম, উপেক্ষিত ছিলাম। এই এখন জন্যে যেহেতু পুরো জেলাতে জামায়াতের সদস্যরা নির্বাচিত হয়েছে, এখনো তো বঞ্চিত থাকার আশঙ্কা আছে। আশঙ্কা আছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি, বলে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আশা করা যায় একটা আমরা কিছু চেষ্টা করে কিছু ফল পাবোই ইনশাআল্লাহ, যতটুকু হয়। সরকারি বরাদ্দের বাইরে ব্যক্তিগত পর্যায় থেকে ফান্ড কালেকশন করে উন্নয়নের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? ব্যক্তিগত ফান্ড কালেকশন করে এরকম করা খুব কঠিন, এবং এরকম লোকের অভাব আছে। যারা সমর্থবান ব্যক্তি, বড়লোক, সচ্ছল ব্যক্তি, তারা মানুষ মন মানসিকতা অধিকাংশ অনিসলামী মতবাদের দিকে, তাদের দুনিয়ার স্বার্থের কারণে। আমাদের পক্ষে প্রায় গরিব অসহায় ব্যক্তি যারা, তারাই আমাদের সমর্থন নির্বাহ করে। সচ্ছল ব্যক্তিরা আছে কম, তুলনামূলকভাবে খুব কম। এই জন্য এরকম ফান্ড কালেকশন করে কিছু করা এরকম খুব কঠিন। আমরা কিছু করছি মানে সেটা হলো সাময়িক, যেমন নাকি কোরবানির সময় কিছু ব্যবস্থা করা এখান থেকে কালেকশন করে,
তো এটা বাংলাদেশের চাহিদা পূরণ হয় না। 2 ঈদে আমরা ওই সাধারণ জনগণ, বিশেষ করে অসহায়, ঈদ শুভেচ্ছা স্বরূপ 10 লক্ষ করে 20 লক্ষ টাকা আসছিল। সেটা আমরা গরিব দিকে বিতরণের ব্যবস্থা করেছি। তারপরে মসজিদ এবং মন্দির ভিত্তিক কিছু টাকা আসছিল, প্রত্যেক ইউনিয়নে 30 লক্ষ টাকার মতন ইয়ে করা হয়েছিল, বরাদ্দ করা হয়েছিল। সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং এটা ব্যবস্থা করেছি। তারপরে রাস্তাঘাটের জন্যে বিভিন্ন টাকা আসছিল, সেটাও আমরা করেছি। মোট 50 কোটি সব এই 3-4 মাসে, সেগুলো আমরা যত সম্ভব চেষ্টা করেছি করার জন্য। কিন্তু সমস্যা হলো এই যে রাস্তাঘাট যেগুলো আমরা করছি, এগুলো যদি শিডিউল মোতাবেক না হয় তাহলে সমস্যা আর কি। সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, হবে কিনা, বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন এবং ঠিকাদার যারা আছেন তারা সঠিকভাবে এটা শিডিউল মোতাবেক কাজ করবে কিনা, কিছু সন্দেহ এখানে আছে। এবং হচ্ছে না বলে একটু আগে আমি কিছু কথা বলেছি, চেষ্টাও করছি। এবং এটা ইউনিয়ন সাহেবের সঙ্গে বলে, ডিসি সাহেবের সঙ্গে বলে, তারপরে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলাপ করে, জনগণের সঙ্গে বলে, জনগণকে আমি বলছি যে আপনারা তদারক করার দায়িত্ব আপনাদের। আমরা তো সব জায়গায় থাকতে পারবো না। তো আপনারা দেখবেন যেখানে শিডিউল মোতাবেক কাজে সামান্য ত্রুটি দেখবেন সেখানে অভিহিতকে বলবেন, তখন আমি চিন্তা ভাবনা করবো কেউ না করতে। এইভাবে জনগণকেও বলেছি। এই জন্য আসলে কি দুর্নীতিমুক্ত যদি দায়িত্বশীল না হয় তাহলে যেগুলো বরাদ্দ হচ্ছে এগুলো সঠিক মানে কাজ হবে বলে আশা করা খুব কঠিন। এই জন্য ব্যক্তি যারা আছে, ইঞ্জিনিয়াররাও খেতে চায়, এমন লোক দেখে ঠিকাদার ঠিক করে, তাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে। ঠিকাদাররাও ফাঁকি দেওয়া যাবে, তাকে কিছু অতিরিক্ত তাকে দেয়, ম্যানেজ করে নেয় আর কি। এই জন্য সমাজ উন্নত করতে গেলে দেশের দায়িত্বশীল যারা, তারা যদি সৎ না হয়, দুর্নীতিমুক্ত না হয়, তাহলে এটা করা কঠিন। খুব যা চাই তা করা যায় না। সে টাকা পয়সা তো অনেক সুন্দর হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। এবং একই সাথে দক্ষতারও দরকার। বেড়িবাঁধ নিয়ে কোনো কাজ করেছেন? বেড়িবাঁধ নিয়ে বলেছি, তারপরে নোটিশ দিয়েছি। তা করতেছে, বলছে যে আমরা কাজ বিভিন্ন জায়গায় করা শুরু করেছি, কিন্তু সেই কাজটা দেখা যায় সময় বিলম্বিত করতেছে, এবং যার কারণে দেখা যায় 2-3 বছর, 4 বছর, 5 বছর হয়ে যাচ্ছে, সে কাজটা হচ্ছে না। এবং যার কারণে দেখা যায় ঋণটা থেকে যাচ্ছে, যে ঋণের সুদ বাড়তেছে সরকারি টাকারই। এই জন্যে যাদের কাছে ঠিকাদার হিসাবে দিছিল, সেই ঠিকাদাররা কাজ করছে না। কেউ বলছে দেউলিয়া হয়ে গেছে, কেউ কাজ করা সম্ভব না, আর পরিবর্তন করতে হবে এইভাবে। এই জন্যে সেই কাজগুলো এখনো পড়ে রয়েছে আর কি, হচ্ছে না। চেষ্টা চলতেছে, কিন্তু সরকারি মহলের মাধ্যমে এক শ্রেণীর সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না আর কি। আমরা দোয়া করি কাজটি সঠিকভাবে বাস্তবায়িত হোক। সাতক্ষীরার আমি ভূমিকাতে যে কথাগুলো বলছিলাম, সেখানকার যে চিংড়ি রয়েছে অথবা সেখানকার যে আম রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক যে সম্পদ আমরা সেখান থেকে পাই, সেটাকে আপনারা সাংগঠনিকভাবে বাজারজাত করা অথবা সেটাকে বহির্বিশ্বে রপ্তানি করা, এ ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? সরকারিভাবে সহায়তা বললে এটা করার চিন্তা ভাবনা আমাদের আছে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে, সাংগঠনিক উদ্যোগে পর্যায়ে আমরা এখনো যাইনি করার মতো পর্যায়ে। এরপরও চেষ্টা আমাদের আছে যে কীভাবে করলে ভালো হয় এ সম্পর্কে বসে চিন্তা ভাবনা করে তারপরে অগ্রসর হব। মাত্র 3 মাস আসলাম তো, এরপর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। মানুষ কিছু আশা পোষণ করতেছে যে আমরা কিছু করতে পারবো বলে এরা মনে করছে, কিন্তু তাদের চাহিদা যারা চাচ্ছে যেরকম সেটা হয়তো পারবো না আমরা। অনেক একটা ওয়ার্ডে গেছি, ওটা একটা চাহিদা চার্ট দিয়েছে, দেখা যায় এখানে যদি 100 কোটি টাকাও ব্যয় করা আসে চাহিদা পূরণ একটা ওয়ার্ডে। এই জন্য এই চাহিদা পূরণ করা জনগণের খুব কঠিন। অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের সামর্থ্যের আলোকে হবে আর কি। জাতীয় সংসদের সময় পাচ্ছেন কেমন কথা বলার জন্য? ওটাকে আর কি ওই নোটিশ দিতে আগে, নোটিশ দিলে ওটাকে গ্রহণ করার পরে ওটা আবার সময় দেখা যায় আমরা পাচ্ছি না। অনেক সময় পাচ্ছি, সামান্য সময় পাচ্ছি, পারলে হয়তো 2 মিনিট সময় পেলাম। 2 মিনিট একটা বিষয়ের ওপর কত কী বলবো। তারপরে ওই
যিনি রাষ্ট্রপতি, তার ভাষণের উপরে আলোচনা ও ধন্যবাদ জানানোর ব্যাপারে এই আলোচনায় ফিরে 4 মিনিট প্রথমে, পরে 2 মিনিট বাড়াইছিল। সেখানে ওই বলতে গিয়ে কিছু কথা নিয়ে আসছিলাম আর কি, এখানে আচ্ছা 6 মিনিটের মধ্যে। তো সময় পাওয়া যায় খুব কম, 2 মিনিট 4 মিনিট আর এই পাইছে। আর কিছু প্রশ্ন দেওয়া, সে প্রশ্নগুলো হয়তো জবাব সময় দেওয়া যায় না, দিতে পারে না, কিন্তু ওই লিখিত আকারে জবাব দেয় আর কি। এই মুহূর্তে জাতীয় সংসদে আলেম আছেন কতজন আনুমানিক? আলেমের সংখ্যা একেবারে কম না, আমাদের তো 67 জনের মধ্যে আলেমের সংখ্যা তো 15-20 জনের মতো বেশি হবে। মানে ট্র্যাডিশনাল আলেম, আমাদের দেশের পার্সপেক্টিভে পাঞ্জাবি দাড়ি টুপি আছে এমন আলেম 15 থেকে 20 জন। বিশেষ করে আমাদের আমিরি জামাত, তার বক্তব্য, তার ব্যবহার, তার আচরণ এবং বক্তব্য যে একটা দৃষ্টিভঙ্গি, এটা সর্বমহলে গ্রহণযোগ্য, বিদ্বেষী ব্যক্তি ছাড়া। এবং এমনকি বিরোধী যারা, তারাও পর্যন্ত তার প্রশংসা করতে বাধ্য হয়েছে আর কি। এই জন্যে আলেম হলেও দেখা যায় অনেক সময় অনেক ভালো ভালো আলেম আছে, কিন্তু তারা সেইভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে না। এবং একই সাথে জনাব মুহাদ্দিস রবিউল বাশার, জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা 3, আপনার জন্য অনেক শুভকামনা। আপনার অসমাপ্ত কাজগুলো, যেটি মাত্র তো 3 মাস হয়েছে, আপনি যেমনটি বলছিলেন অন্য সময় বাকি সময় আপনি কাজগুলো সম্পন্ন করবেন, সেই প্রত্যাশা রাখছি। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি প্রথমে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, এবং আমি দোয়া চাচ্ছি আমি যেন সঠিকভাবে ন্যায় নীতির সাথে ইনসাফ ভিত্তিক কাজ করতে পারি। আর সরকারকেও আমি আহ্বান জানাচ্ছি যে বরাদ্দগুলো আসতেছে তারা যেন এটা মনিটরিং ব্যবস্থা করে যেন সঠিকভাবে এই বরাদ্দগুলো কার্যকর হয়, সঠিকভাবে ব্যয়িত হয়, দুর্নীতি মুক্ত করে যেন করার চেষ্টা সরকার করেন। এই আমি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সাতক্ষীরা 3-এর সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, যিনি তার গল্পে ফুটিয়ে তুলেছেন কিভাবে কবরস্থান কিংবা বিভিন্ন জায়গায় ছুটি বেরিয়েছেন দিনের পর দিন, রাতের পর রাত, সেই জায়গা থেকে উঠে এসে তিনি এই মুহূর্তে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং একই সাথে সাতক্ষীরার মতো সেই কঠিন জায়গাতে দীর্ঘ প্রায় 10 বছর সময় তিনি জামায়াতের মতো একটি রাজনীতিকে সুসংঘবদ্ধভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। আমরা আজকের এই এপিসোডটিতে জানতে পেরেছি কিভাবে তিনি সাতক্ষীরাতে সাধারণ মানুষকে জামায়াতের প্রতি আকৃষ্ট করতে ভূমিকা রেখেছেন, এবং সাতক্ষীরার প্রায় সকল শ্রেণী পেশার মানুষ কিভাবে এবং কেন তারা জামায়াতকে এত বেশি পছন্দ করে। নিশ্চয়ই সাতক্ষীরা সম্পর্কে আমাদের আজকের এপিসোডটি আপনার অনেক ধারণা ক্লিয়ার করেছে। যদি ক্লিয়ার করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।